Team Kolkata Chitrography now in Delhi. গুড নুন গাইজ। তো আজকে 17ই জুন, আমরা এখন যাচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমাদের ডাক নিচে ফিজিক্সওয়ালা একটা ইভেন্ট করছে, যেটা এই বছর যারা নিট এক্সাম দিয়েছে তাদের রেজাল্ট সেলিব্রেশন একটা মেগা ইভেন্ট করছে ফিজিক্সওয়ালা। সেই জন্য আমাদের ইনভাইট করেছে। আমরা এখান থেকে এখন ডাইরেক্ট যাবো এয়ারপোর্টে। আমাদের 4:30 ফ্লাইট আছে, ইন্ডিগোর ফ্লাইট। আমরা পৌঁছাবো ওখানে প্রায় 6:30 বেজে যাবে। তারপরে হোটেল তো ওরাই করে দিয়েছে। কালকে ইভেন্ট আমরা অ্যাটেন্ড করবো। তো চলো তোমাদেরকে দিল্লিটাও পুরোটা ঘোরাবো, আর ইভেন্টটাতে কি কি হয় পুরোটা ডিটেলসে বলবো। চলো আমাদের সাথে থাকো। এখন খুব সাংঘাতিক লেভেলের বৃষ্টি শুরু হয়ে গেছে কলকাতায়। পাশ থেকে একটা ভিআইপি গাড়ি গেল, সেই জন্য পুলিশ একদম মানে সে করিডোর করে নিয়ে গেল। আমি জাস্ট একটাই ভাবছি যে জাস্ট আমাদের মানে ফ্লাইটটা না ডিলে হয়, তাহলেই বেকার হয়ে যাবে সব কিছু, যাওয়াটাও বেকার হয়ে যাবে। এখন তো সেই বৃষ্টি হচ্ছে। তারপর কেমন লাগছে ফার্স্ট টাইম ফ্লাইটে উঠবি? কেমন লাগছে ফার্স্ট টাইম ফ্লাইটে? না, এটা আমার 6th টাইম মেবি, আর 8th টাইমও হতে পারে আমি ফ্লাইটে যাচ্ছি। এটা কোনো এক্সাইটমেন্টের কোনো ব্যাপার না। তাহলে বাটা তুই তুলে দিবি এরকম করে? প্রথম কথা, ওকে একা ছাড়ছিল না, ঠিক আছে? আমার সাথে যাবে বলে ওকে ছাড়া হলো গাইস। থ্যাংক ইউ সো মাচ। সেটা উল্টো গাইস। ও আমার কাজ না, তোর কাজ। জাস্ট নামলাম ক্যাব থেকে, এখন এয়ারপোর্টে দাঁড়িয়েছি। আমাদের ফ্লাইটের বোর্ডিং এখনো শুরু হয়নি, তাই দেখলাম চার্টে। তো শাগনিক আসছে জন্য ওয়েট করছি। আমাদের ফার্স্ট উইদাউট ফ্যামিলি ট্রিপ। মা তো যাওয়ার সময় বললো যে আমরা এখনো তৈরি হয়নি, তাই তো? আর বাবা ওকে 1000 টাকা দিয়েছে, আমাকে দেয়নি। 500 টাকা ওলার খরচাটা আমি দিয়েছি গাইস। চলো বোর্ডিং পাসটা নিই, তারপরে ফ্লাইটের ভেতরটা দেখাবো। শাগনিক চলে এসছে আমাদের ব্লগে। কার যাওয়ার কথা, কে যাচ্ছে, কি অবস্থা, মানে কিছু বলার নেই। যাই হোক, শাগনিক এটা দিতে এসেছিলি? আমি পয়সা করে দিতে এসেছিলাম। ও আচ্ছা, আমার কাছে খুচরো ছিল না তাই। ব্যাগেজ কাউন্টারে এখন প্রচন্ড লাইন। আমরাও এই ব্যাগটা ড্রপ করবো বলে দাঁড়িয়ে আছি, আর একেও ড্রপ করে দেবো অমনি। ভালো, আমি আরামসে শুয়ে শুয়ে যাচ্ছি। টার্বুলেন্স হচ্ছে এখন। প্লেনটা জাস্ট এরকম করছে, মনে হচ্ছে প্রচন্ড খারাপ ওয়েদারের মধ্যে ঢুকে গেছে প্লেনটা। যেখানে বৃষ্টি হচ্ছে, এসেই আমরা জলে ফেসে গিয়েছি। সব घुसने में अपना इंटरेस्ट लगा के रखा है। भाई हम ब्लॉग कर रहे थे। আরে মানে কি বলবো, আমাদের হোটেল থেকে জাস্ট ফোন করলো যে লাস্ট আমরা নাকি এন্ট্রি নিতে পারবো 10টা। এবার এসে তো এখানে যা বৃষ্টি হচ্ছে ফেসে গেছি। আর এখানে উবেরের যে সিস্টেম, মানে সবাই উবেরের অ্যাপ বন্ধ করে রেখেছে। ওরা বলছে তুমি আমাকে পয়সা দাও তবে যাবো। আলাদাই ধাঁধলি চলছে, আলাদাই স্ক্যাম করছে। আর অলরেডি আমরা একটা কষ্ট করে উবের পেয়েছি, কিছু করার নেই। সে আসছে, সে অনেকটা ঘুরে আসছে। সে এখানকার উবের এই পিক আপ পয়েন্টের নয়, সে বাইরে থেকে আসছে বলে পেলাম আমরা অনেক কষ্টে। প্রায় 15 মিনিটস ওয়েট করার পরে পেয়েছি আমরা উবেরটা। দেখি আসুক, আদৌ যাবে কি না, নাই ক্যান্সেল করে দেয় কিছু যায় না। এয়ারপোর্ট থেকে নেমে প্রচন্ড খিদে পেয়ে গেছে। রাস্তাতে তো গাড়ি যাচ্ছেই না। আরকেপুরমের কাছে দাদা বললো যে খুব ভালো খাবার পাওয়া যায়, তো এরকম একটা বিরিয়ানির প্ল্যাটার নিয়েছি। ওখানে তো আর খেতে পারিনি,
তাই গাড়িতেই নিয়ে নিয়েছি, আপাতত খাচ্ছি। খুব ভালোই খেতে। কখন হোটেল পৌঁছাবো 11টা, 11:30, 12টা বাজবে, তখন খিদে আরও বেশি পেয়ে যাবে। যাই হোক, একটু পেট পুজো চলছে গাড়ির মধ্যেই আর কি। ডিনার করতে এসেছি, সব অলমোস্ট খালি। মানে আমরা জাস্ট ওই থালা মোছা জিনিসপত্র তুলছি আর কি। তারপরে কি কি নিচ্ছিস বল? পনির and rice, রায়তা, সালাড। আমিও টুকটাক কিছু নিয়েছি, কিন্তু এরপরে কি নেবো আর বুঝতে পারছি না। এটা মুছে দিয়েতে। এটা আমাদের রুম, টুইন বেডরুম দিয়েছে। আর এখানে একটা স্টাডি টেবিল টাইপের আছে, একটা টিভি, আর এসি তো লাগবেই এই গরমে। বাট এসিটা এখনো পর্যন্ত আমাকে ঠান্ডা হাওয়া দেয়নি, জানি না কতক্ষণে দেবে। তো আপাতত বেডগুলো ভালোই নরম আছে, অসুবিধা নেই। এখানে ছোট্ট মতো একটা জানালা আছে, নাইস। রুমটা কোজির মধ্যে বেশ ছোটখাটো, ভালো, বেশ সুন্দর। ওকে, সো আজকে 18 তারিখ, আমরা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। ইউজুয়ালি তাড়াতাড়ি উঠি না, কারণ এখানে 10টার মধ্যে ব্রেকফাস্টটা ছাড়তে হবে। তো ইভেন্টের ব্যাপারে একটা ছোটো মোটো কালকে নোটিফিকেশানস এসছে যে আমাদের 11টার মধ্যে এখান থেকে পিক আপ করবে বাই শাটল, তারপরে আমাদেরকে নিয়ে যাবে ওই অডিটোরিয়ামটাতে। দেন ওখানে আমাদের কিছু ইন্টারভিউজ নিতে হবে, টপার্সদের সাথে কনভারসেশন করতে হবে, তার পেরেন্টসের সাথে কথা বলতে হবে। তো আপাতত এইরকমই কিছু ছোটোখাটো একটা ব্লগিং টাইপের করতে হবে। তো তারপরে ওদের যে স্যাক্রিফাইসেস, ওরা যে মানে এত কষ্ট করে পড়াশোনা করেছে, তারপরে এই যে ভালো এত টপ রেজাল্ট করেছে, তারা কিভাবে করলো, তাদের সেইগুলোকে তুলে ধরা, সেগুলোকে জানা বেসিক্যালি। তো দেখা যাক কীরকম কি হয় ইভেন্টটা। আমাদেরকে তো বলেছে যে রেডি থাকতে 11টার দিকে। এখনই ব্রেকফাস্ট করে রেডি হয়ে যাব, তারপরে ইভেন্টের ব্যাপারে ডিটেলসটা সেখানে গিয়ে জানাচ্ছি। এটাই আমাদের হোটেল। কালকে রাত হয়ে গেছিলো অনেক, তাই দেখাতে পারিনি। A1 সানি ফেস, যেটা ট্রিবোর আন্ডারে আছে। হোটেলটা মানে 3 out of 5 স্টার দেবো। এসিটাও কালকে প্রবলেম করছিল, আর ফুড অতটাও হেভি, খুব একটা ভালো নয়। বাট হ্যাঁ, চলো একদিন তো স্টে করাই যায় কাজের চক্করে, সেটা করা গেলেই হলো। এরকম একটা ওকেইশ হোটেল, খুব একটা ভালোও নয়, খুব একটা খারাপও নয়। তো আমরা আপাতত আমাদের কোলগেট সাবান কিনে নিয়েছি, কারণ হোটেল থেকে দেয়নি। এবার রেডি হব ইভেন্টের জন্য। এখন চলে এসেছি আমরা আমাদের ডিনার টেবিলে। আমি নিয়েছি এক বাটি পোহা আর 2টো স্যান্ডউইচ। সালমা সকাল সকাল দই খাচ্ছে। কেন দই খাচ্ছে সেটা বুঝতে পারছি না, কেন দই খাচ্ছে। 2টো স্যান্ডউইচ আর চা। খুব একটা মানে অপশনস নেই ভালো দেখে, সেটা ওই সকালবেলা দই দেখেই বুঝতে পারছো তোমরা। চলো আমরা ইভেন্টের জন্য রেডি। আমাদের 10টার সময় একদম বলেছে যে নিচে লবিতে ওয়েট করতে, শাটল আসবে। তো আমরা তো রেডি হয়ে গেছি, দেখি শাটল কতক্ষণে আসে। চলো, আমাদের ট্রাভেলার চলে এসেছে। আমরা এখন গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি ট্রাভেলারের দিকে। সবাই উঠবে। आपका नाम बोल दीजिए थोड़ा मेरा ब्लॉग में। यादव बनारसी वाइफ फ्रॉम बनारस। आपका? आदित्य यादव, जैक एम्स, यूट्यूब चैनल। आपका बोल दीजिए। प्रतीक एम्स कल्याणी। चलिए चलते हैं। गाड़ी फुल हो गया शायद। এটা হচ্ছে দীনদয়াল উপাধ্যায় অডিটোরিয়াম। এখানেই এখন নিট রেজাল্ট সেলিব্রেশন 2025 হবে। ফিউচার ডক্টরস যাদের আছে তাদেরকে ফেলিসিটেট করা হবে। পুরো সবাই রেডি ভেতরে, আমরাও ভেতরে ঢুকবো এখন। কত পার্সেন্টেজ পেয়েছিলিস? আমার তো পার্সেন্টেজ খুব খারাপ ছিল, কিন্তু আমি আজকে এদেরকে শো করার জন্য
তো আমরা এখন সাথে পেয়ে গেছি একজন ফিউচার ডক্টরকে, नीटे खूब ভালো রেজাল্ট করেছে, তো তার সাথে একটু কথা বলি আমরা। तो आपका नाम बताइए पहले। सबको नमस्कार, मेरा नाम है मानव दास। अच्छा, कहाँ से हैं आप? मैं कोलकाता विद्यापीठ से हूँ। ओके, आपका नीट का रिजल्ट बताइए, कितना रैंक मिला आपको? सो मेरा AIR रैंक है 946। ओके, बहुत बढ़िया। पहले तो आपको कॉन्ग्रेचुलेशंस आपका ये रैंक के लिए। अच्छा, आप अभी बोलिए फिजिक्स वाला आपको ये मतलब रैंक पे आने में कितना हेल्प किया आपको फिजिक्स वाला? डेफिनेटली फिजिक्स वाला ने फ्रॉम द बिगिनिंग, क्लास 11 में मैंने PW एनसेट लिया था और वहाँ पे थैंक्स टू PW मेरे रैंक की वजह से मुझे 100% स्कॉलरशिप मिला। सो दैट वाज द फर्स्ट पार्ट। इसके अलावा जब मैंने जर्नी अपना स्टार्ट किया सो टीचर्स से फुल सपोर्ट मिला, स्पेशली शोगोतो सर, वसुंधरा मैम, प्रशांत सर और कई ऐसे टीचर्स थे जिन्होंने बहुत हेल्प किया। अगर मैं बोलूँ तो ऐसा कभी कभी हुआ है जब मैं टेस्ट नया दे पाऊँ, उस टाइम पे टीचर्स मुझे बहुत सपोर्ट किए, उन्होंने मुझे घर पे भी टेस्ट पेपर्स भेजे जो कि मैंने सॉल्व किए, उन्हें भेजा और इससे मेरा जो इवैल्यूएशन है उसमें कोई प्रॉब्लम नहीं हुआ। इसके अलावा एक और चीज़ था जो मुझे बहुत अच्छा लगा कि फैकल्टीज जो थे वो इतने सपोर्टिव थे कि वो टेस्ट के बाद एनालिसिस में भी हमें बहुत हेल्प करते थे, चाहे वो डाउट सॉल्विंग हो या क्लास के डाउट्स हो, सब सॉल्व हो जाते थे। स्पेशली मैं बोलना चाहूँगा कि लास्ट के जो 3 महीने थे उस टाइम पे हमारे जो शोगोतो सर थे उन्होंने स्पेशली मुझे बहुत सारे टेस्ट दिलवाए ताकि मेरा प्रैक्टिस जो है बरकरार रहे, और इसी कारण इस साल का जो पेपर था वो थोड़ा टफ होने के बावजूद भी मैंने पैनिक नहीं किया और मैं बिल्कुल सही से अपना पेपर देख के आ सका। सब लोग रिजल्ट के लिए बहुत उत्सुक होते हैं कि रिजल्ट आएगा, ये आएगा। मैं रिजल्ट के टाइम पे अपने मतलब होम टाउन उड़ीसा का जो जाजपुर है वहां पे था। सो नेटवर्क के कारण मुझे रिजल्ट दिख नहीं रहा था, सो मुझे पता नहीं था कि एग्जैक्टली कब आ रहा है रिजल्ट। उस टाइम पे शोगोतो सर का कॉल आया कि रिजल्ट आ चुका है, तो मैं देख नहीं पा रहा था फिर भी साइट पे। सो देन मुझे PW के शोगोतो सर, मतलब जो PW था उनके सेंटर पे सर थे, तो वहीं से ही मुझे रिजल्ट के बारे में पता चला। दैट वाज जस्ट द ऑपोजिट थिंग, मतलब हम लोग रिजल्ट भेजते हैं सर को, बट अभी उनसे ही मुझे रिजल्ट मिला। सो या दैट वाज द मोस्ट मेमोरेबल थिंग फॉर मी। सो या चलिए, आपको बहुत बहुत कॉन्ग्रेचुलेशंस। आप आगे बढ़ते रहिए, फ्यूचर आपका बहुत ब्राइट हो, हम लोग यही आशा करेंगे। আচ্ছা, আমরা এখন আমাদের সাথে আরো একজন ফিউচার ডক্টরকে পেয়ে গেছি। আচ্ছা, তোমার নাম বলো। আমার নাম স্নেহা দাশগুপ্ত। আচ্ছা, তুমি কোথায় থাকো? আমি অরিজিনালি তো পূর্ণিয়া বিহার থেকে করছি, কিন্তু আমি এখানে দাদুর সাথে কলকাতা নিউটাউন থাকতাম। আচ্ছা, তো নিউ টাউনে থাকতে তোমার এই নিটের যে র্যাঙ্কটা সেটা একটু শুনি। আমার নিটে অল ইন্ডিয়া র্যাঙ্ক 3416 হচ্ছে, জেনারেল ক্যাটাগরিতে র্যাঙ্ক আমার 1786 হচ্ছে। অনেক অনেক কংগ্রাচুলেশনস তোমাকে। তোমার এটা ফার্স্ট অ্যাটেম্প্ট ছিল? হ্যাঁ, এটা ফার্স্ট অ্যাটেম্প ছিল 12th বোর্ডস এর সাথে। ওকে, আচ্ছা, এবার তুমি আমাকে বলো যে ফিজিক্স ওয়ালা তোমার এই জার্নিতে কিভাবে হেল্প করেছে, মানে তোমাকে কিভাবে ইন্সপায়ার করেছে, তোমার যে এত ভালো একটা রেজাল্ট করার জন্য ফিজিক্স ওয়ালার কি অবদান আছে? আমি তো অরিজিনালি 11 ক্লাসে জয়েন করেছিলাম কলকাতা নিউটাউন বিদ্যাপীঠে, যে সেন্ট্রাল ব্রাঞ্চটা হচ্ছে ওটাতে জয়েন করেছিলাম আমি। তো থ্রু আউট দ্য 2 ইয়ার্স আমাকে 11th আর 12th সব টিচার্সরা, সৌগত স্যার, বসুন্ধরা ম্যাম, শুভদীপ স্যার, সবাই আমাকে মেন্টাল সাপোর্ট অনেক দিয়েছিল। প্লাস আমি যখন বোর্ডসের টাইমে পূর্ণিয়া বিহার চলে গেছিলাম ফেরত, তো আমি তখন টেস্টগুলো দিতে পারতাম না। প্লাস স্টিল এখান এত দূর থেকেও, ওয়েস্ট বেঙ্গল থেকে আমি বিহারে আছি, তাও ম্যামরা কন্টিনিউয়াসলি আমাকে টেস্ট পেপারস পাঠাতেন, খুব মেন্টালি গাইড করতেন, কি কন্টিনিউয়াসলি আমাকে অ্যাসিওর করতেন কি না তোর হয়ে যাবে, ফার্স্ট অ্যাটেম্পটেই হয়ে যাবে। তো ওটা দিয়ে অনেক আমার মেন্টালি আমার সাপোর্ট অনেক বেশি পেয়েছি কলকাতা বিদ্যাপীঠ নিউটাউন সেন্টার থেকে। ওকে, আচ্ছা, তোমার যে সময় তুমি যে পেপারস গুলো দিয়েছিলে তার মধ্যে সবথেকে টাফ পেপার কোনটা ছিল? আমি সবই পেপার দিতাম, বেসিক্যালি যে মাইলস্টোন টেস্ট হতো ওটাও দিতাম, কিন্তু ওভারঅল যদি আমি বলি তো যে AITS গুলো তো ওটার লেভেল আমার খুব ভালো লাগতো। খাসকার পরের দিকে যে AITS গুলো হওয়া স্টার্ট হলো ওগুলো আমার খুব লেভেলটা মানে ভালো লাগতো বেশ। এক্সাম দিয়ে এসে বাড়িতে মনে হয়েছে যে না হয়তো সিলেকশন হবে না বা এরকম কিছু একটা কিছু মাইন্ডে চলছিল? হ্যাঁ, আমি তো বাড়িতে এসে কেঁদেই ফেলেছি। আমি মাকে বলেছিলাম কি মা লাগে এই বছর সিলেকশন হবে না, কিন্তু তাও আমার মা, আমার সব থেকে বড় গাইড আমার মাই হচ্ছে, তো আমাকে এত মেন্টাল সাপোর্ট দিয়েছিল, মানে মায়ের মতন মেন্টাল সাপোর্ট আমাকে কেউ দেয়নি অল থ্রু দি জার্নি। মায়ের পরে বলবো বিদ্যাপীঠ, মানে কলকাতা নিউটাউন বিদ্যাপীঠ, মা আর এরা মানে আমার মেন্টার্সটাই অনেক বেশি আমাকে হেল্প করেছিল। কারণ কি আমি অনেক পেসিমিস্টিক পার্সন হচ্ছি, তো অনেক নেগেটিভিটি আমার মধ্যে আছে কি না হবে না, হয়তো ফার্স্ট অ্যাটেম্পট কারোরই হয় না, তো আমি হয়তো আমারও হবে না, কিন্তু মা আর সবাই বলেছিল, টিচার্সরা এখানে কি না তোর হয়েই যাবে, যে এই টাফ ছিল তো সবার জন্য টাফ ছিল, তো সবারই বাজে গেছে হবে না, তো সেজন্য তো অ্যাসিওর ছিলাম কি তা হতে পারে হয়ে যাবে, কিন্তু হয়ে গেল ফাইনালি। ফিজিক্স ওয়ালা থেকে যে স্টাডি ম্যাটেরিয়ালস গুলো পেয়েছিলে সেটা কতটা হেল্পফুল করেছিল তোমাকে? অনেক বেশি, খাসকার ডিপিপি গুলো যে ছিল, আমি হার্ড টেস্টের আগে ডিপিপি কন্টিনিউয়াসলি সলভ করতাম, মানে আর একটা চ্যাপ্টারে 10-20 ডিপিপি যেটা দেওয়া হয় ওটা অ্যাটলিস্ট আমি লাইক 50 টাইমস তো সলভ করেই ছিল। হার্ড টেস্টটাকে যা মাইলস্টোন টেস্ট হোক या বেসিক যা টেস্ট হতো সবার আগে আমি ডিপিপি সলভ করতাম, আর মডিউলসও ওটা সলভ করতাম, আমি পুরোই PW যে মডিউলস ছিল সবই সলভ করতাম।
থ্যাংক ইউ স্নেহা তোমাকে আমাদের সাথে একটা কনভারসেশন করার জন্য। তোমার ফিউচার অনেক ব্রাইট হোক, আমরা সেটা চাই। থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমরা কথা বলবো মানবের মা বাবার সাথে। আমি জিজ্ঞেস করবো যে आपको मैं एक क्वेश्चन करूंगा कि आप कैसे मानव को सपोर्ट किए ये जर्नी में? देखिए, मानव का जर्नी स्टार्ट हुआ फ्रॉम क्लास 10 से, ठीक है। उस 10 से उसका ये आया कि वो नीट के लिए प्रिपेयर करेगा। तभी से लेके आज तक सपोर्ट का नाम से मतलब हर तरह का सपोर्ट है। जैसे मानव का एक तो जिद्दी है कि जब तक वो नहीं समझेगा तब तक वो पढ़ाई अपना कोई क्वेश्चन क्विज अगर ख़त्म नहीं होगा तो उसको समझ नहीं पाएगा, तब तक वो पढ़ाई करता रहेगा। तो उसके लिए क्लास जाने और आने का वो ट्रांजिट कैसे वो जाएगा और कैसे वो मतलब हेल्दी फूड खाएगा सो दैट उसको आगे प्रॉब्लम नहीं होगा। मम्मी उसका टेक केयर कर रही थी, ठीक है। बाकी उसका जो एग्ज़ाम वगैरह देने के बाद उसका कैसे कितना मार्क रहे, हम दोनों बैठ के उसका पूरा चेक करते हैं। আচ্ছা, আমরা এখন সাথে পেয়ে গেছি স্নেহার মাকে। তো একটা স্টুডেন্ট যখন সফল হয় অবশ্যই তার মায়েরও অবদান, মানে ফ্যামিলির অবদান অনেক বেশি থাকে। তো আপনি কি করে ওকে মেন্টালি সাপোর্ট করতেন যখন ওর স্টাডির সময়, সেটা একটু যদি আমাদেরকে বলেন। যা কিছু করার তো ওই মেনলি করেছে। শুধু বলা যেতে পারে যে যেমন পেছনে একটা পুশ দরকার, সেই পুশটা আমি দিতাম, আর কিছুই না। ওকে শুধু মানে ক্লাস 10 এর পর থেকে এটাই বুঝিয়েছি যে সামনে একটা দরজা আছে, বড় লোহার দরজা, আর ওইটা ভাঙতে হবে। আর একটা শুধু মনে রেখো, যতই অ্যাসপিরেন্ট থাক না কেন, তোমার জন্য মেডিকেল কলেজে ওই একটা সিট তোমায় দখল করতে হবে, আর কিচ্ছু চাই না। এটার জন্য যা মানে ইকোনমিক্যালি যতটা পারবো তোমাকে আমরা হেল্প করার চেষ্টা করব। আর আমার বাবা নিজেও ডাক্তার, কিন্তু আমরা কেউ ডাক্তার হতে পারিনি, তাই আমার খুব স্বপ্ন ছিল। এবং আমার মা মরার আগে, মৃত্যু হওয়ার আগে মাও বলেছিল যে একটা আমার নাতনিকে ডাক্তার বানাবি, তাই সেটাও একটা মাথায় ছিল। এবং ওকে ওটাই সবসময় বুঝিয়েছি, দিদার স্বপ্ন তোমায় পূর্ণ করতে হবে। ও তো ফার্স্ট অ্যাটেম্পটেই ক্লিয়ার করে ফেলেছে। ধরুন ভগবান না করুক ও যদি ক্লিয়ার না হতো, তাহলে সেই ফেলিয়ারটা আপনি কি করে হ্যান্ডেল করতেন? যেদিন কেউ নিট এক্সাম দিয়ে আসলো সেদিন কেউ কেঁদে কেঁদে এটাই বলেছে, মা আমার দ্বারা হবে না, ভীষণ টাফ কোশ্চেন, আমি পারবো না। আমি বললাম ঠিক আছে, কোনো ব্যাপার না, নিজেকে কুল ডাউন রাখো, না হোক এবছর, পরের বছর আবার ট্রাই করো, কোনো তোমার উপর চাপ নেই, প্রেশার নেই। কিন্তু আমি জানতাম ও সবসময় টাফেস্ট এক্সাম গুলো সবসময় ক্লিয়ার করে এসছে আজ অব্দি। ওটা আমার গ্যারান্টি ছিল যে ও পেরে যাবে। আপনার মেয়ের উপর সম্পূর্ণ ভরসা ছিল একদম। আমি পেসিমিস্টিক ছিলাম, মা তো ভীষণ অপটিমিস্টিক। কিছু আমার মেন্টালি মানে যখনই ডিপ্রেশন চলে যেতাম, খালি ডাইরেক্ট মাকে কল লাগাতাম, মানে মা থাকলেই প্রবলেমের সব সলিউশন পেয়ে যেতাম আমি অটোমেটিক্যালি। আচ্ছা চলুন, ঠিক আছে, আপনাদের ফিউচার ডক্টর আপনাদের বাড়িতে। আপনারা খুব ভালো থাকুন, তুমিও ভালো করে পড়াশোনা করো, একদম তোমাকে খুব ভালো দেশে সেবা করতে হবে, একদম সেটা নিয়ে এগো। এটাই বলেছি যে নেশনের জন্য তোকে করতেই হবে। গরিব মানুষরা যারা চিকিৎসা পায় না তাদেরকে অবশ্যই দেখবি, আর ওর খুব স্ট্রিট ডগদের জন্য কিছু করার ইচ্ছে আছে। আলাম তাই নিজেকে সেই জায়গায় পৌঁছাও যাতে তুমি ওদের জন্যও কিছু করতে পারো। অবশ্যই, থ্যাংক ইউ। আচ্ছা, আমি এখন অডিটোরিয়ামের একদম টপে দাঁড়িয়ে আছি। নিচে দেখা যাচ্ছে সব পেরেন্টস, বাচ্চারা সবাই বসে আছে। এখানে বিভিন্ন স্টেটস থেকে লোক এসছে, লাইক ওয়েস্ট বেঙ্গল, পাটনা, বিহার, রাজস্থান, ঝাড়খণ্ড। তো সব স্টুডেন্টরা এসছে, তাদেরকে আজকে ফেলিসিটেট করা হবে। দেখা যাক কিরকম কি এ হয়। আলোক পান্ডে স্যার নিজে আসবেন, তার সাথেও আমরা দেখি যদি কথা বলার সুযোগ পাই কথা বলবো, ইন্টারভিউ দেবো। আপাতত ফুড ওপরে আছে, আমাদের কলেজে কিছুক্ষণ পরে ফুড অ্যাক্সেস করতে দেবে। ফাইনালি আমরা লাঞ্চ করছি। এটা হচ্ছে আমাদের লাঞ্চ প্লেটার। রায়তা আছে, একটা ভাত আর সামথিং এই ডাল দিয়ে। এখানে একটা গোলাপ জামুন, দুটো চেয়েছিলাম তো দুবার দেখলো আমাকে আর কি। ভেজ, সব ভেজ। আমার মতো মানুষ এখানে খুব একটা বেশি দিন টিকতে পারবে না, চিকেন মাটন না হলে চলবে না। চলো ট্রাই করি। এই ইভেন্টটা শেষ হলো, প্রায় 6 ঘন্টা 6.5 ঘন্টা ইভেন্ট চলেছে, আর এখন জাস্ট ফাইনালি শেষ হলো। এখন বাজে প্রায় মানে 8:45 আর কি। এখন যাচ্ছি আমরা হোটেলে, শাটল দাঁড়িয়ে আছে আমাদের সামনে।
তারপরে কেমন লাগলো ইভেন্ট? আমি টপ করব, আমি অনেক কনফিডেন্স পেয়ে গেছি। হ্যাঁ সত্যি, আর একটু বেশিক্ষণ থাকলে আমি ফিজিক্স ওয়ালাতে আমিও মানে অ্যাডমিশন নিয়েই তারপরে যেতাম আর কি। এত ইন্সপায়াरिंग स्टोरी लगा प्रोग्राम। आशुतोष भाई बोलिए। प्रोग्राम एकदम बवाल था, मजा आ गया। थोड़ा सा समय काफी ले लिए ये लोग, मैनेजमेंट कुछ ठीक था, उतना बढ़िया भी नहीं था, बट खाने पीने के लिए था तो आराम लग रहा था। फ्री में खाना अच्छा लगा आपको? फ्री में नहीं भैया, पैसा दिए हैं इसके लिए। अच्छा पैसा लिए है ना, दिए कहाँ है? और कंपनी वाले सभी भेज चल रहा है, आप कुछ बोलिए। बहुत स्थिति गंभीर है, भेज खाने का आदत नहीं है। मेरे कॉलेज में 7 दिन में 6 दिन नॉनवेज मिलता है। भाई को तकलीफ बस इसी बात की है। भाई बोले आज चिकन मटन बनाएंगे होटल में। बाकी नहीं बनेगा तो बगल में डोमिनोज पिज्जा है, चला जाएगा खाने उधर। आशुतोष भी है, ठीक है, पैसा आदमी है, कोई दिक्कत नहीं है, बहुत पैसा है, बहुत पैसा है। एक वीडियो को 50,000 फाइन मारते हैं। चलिए नेक्स्ट फिर PW का और दूसरा कोई इवेंट में मुलाकात होगा शायद। बिल्कुल बिल्कुल, कोई भी इवेंट मिलेंगे मिलेंगे। गेम्स खिलाने भी आ सकते हैं, चलो तो फिर। আচ্ছা আচ্ছা, হ্যাঁ একদম। পৌঁছে গেলাম ট্রাভেলারে করে আমাদের হোটেল। এখন যা অবস্থা, যা সময়, প্রায় এখন বাজে অলরেডি 11টা বাজে। তো এখন আমরা ডিনারটা আগে সেরে নেব, কারণ ডিনারটা না সারলে আর কিছু হবে না, মানে আর কিছু পাওয়া যাবে না। সেটা আমাদের অলরেডি বলে দিয়েছিল ওখান থেকে যে ডিনারটা আগে করে নিতে। দেখা যাক ডিনারটা করি, তারপরে একটু দেখি ওদিকটা যাবো, কারণ আজ তো কিছু ঘোরাও হয়নি সেরকম। কালকে কতটা সময় পাবো খুব একটা বুঝতে পারছি না। তো ডিনারটা করে একটু ওদিকটা যাবো, দেখছি। গুড মর্নিং গাইস, আজকে 19 তারিখ, আমাদের বাড়ি ফেরার দিন। সকাল সকাল রেডি কি আর হয়েছে, জাস্ট কাপড় পরে চলে এসছি, ব্রেকফাস্টটা করতে চলে এসছি। সালমার এখনো ঘুম ভাঙেনি, করে ঘুমাচ্ছে। তো ব্রেকফাস্ট করে তারপরে আমরা জলদি রেডি হয়ে একদম 9:30টার দিকে বেরোবার প্ল্যান আছে আমাদের। কি ব্রেকফাস্টে দিয়েছে আজকে দেখি, বুফে ব্রেকফাস্ট, কালকের মতোই স্যান্ডউইচ। আজকে এটা কি সুজি, सादा उपमा। आज पूरी बनाया, कल पराठा था, भटोरे वही तो, छोले भटोरे, नाइस। जेल जैम, जूस फूस नहीं रखते आप लोग? वी आर लिविंग। आशुतोष भाई भी है और अरिंदमो अच्छे मालदा थे। चौड़े बड़, हाँ ये दे दीजिए। हम सोचे 4 सीटर बुक किए, 6 सीटर गाड़ी कहाँ से आ गया? एक्चुअली मैं आ रहा हूँ उधर सवारी को छोड़ के अलीगढ़। अच्छा अच्छा, मैं रात का गया हुआ था। बोर्डिंग पास পেয়ে গেছি, এখন এই ডোমেস্টিক ডিপার্টমেন্ট। গাইস আগলকে একটা মেয়ে বলেছে কিতনে মোটে হো গয়ে হো, আমাকে বলে, ওটা ওর বন্ধুদের সাথে কথা বলছিল। যাই হোক, হোয়াট এভার, বোর্ডিং পাস পেয়ে গেছি। ডোমেস্টিক ডিপার্চার এখন সিকিউরিটি চেক করাবো, এই জন্য বেরোচ্ছি এখান থেকে। আমাদের দিয়েছে হচ্ছে 12:30 বোর্ডিং টাইম, এখন বাজে তো মোটামুটি 11:30। 1 ঘন্টা আছে। সালমা হাগু মুতু কিছু পেয়েছে শপিং এখানে। দেখা যাক এখানে যদি কিছু সস্তায় 5-10 টাকার কিছু পাওয়া যায় তাহলে কিনেতে পারবো। আমাদের তো শপিং কিছুই হলো না, মানে কিছুই হয়নি, জাস্ট গাড়িতে ঘুমালাম। মানে সব কিছু বেশিরভাগ ট্রাভেল কেটে গেছে হচ্ছে ট্রাভেল করে গাড়ি ঘোড়াতেই কেটে গেছে। মানে কোনো রকম কোনো শপিংই হয়নি, কিচ্ছু হয়নি। যাই হোক, ওয়ার্থ ইট। অনেক বন্ধুদের সাথে দেখা হলো, অনেক নতুন বন্ধু তৈরি হলো। বারাণসী থেকে যে আশুতোষ ভাই ছিল ও খুব ভালো, ওর সাথে অনেকক্ষণ কথাবার্তা হলো। মালদা থেকে অরিন্দম ছিল, ওর সাথেও কথা হলো। আর এমসের যে একজন জ্যাক এমস ছিল, সে তো বললো সকালবেলা যাবে, কিন্তু তার কোনো পাত্তা নেই, তাকে ফোন করা হয়নি যদিও। আমরা 4 জনেই চলে এলাম। সিকিউরিটি চেক করবো এখন, করে নিই, তারপরে বাকিটা ফ্লাইটে খাবার দাবার দেবে, দুপুরে লাঞ্চ ফাঞ্চ আছে,
সবই ভেজ চলছে। বাড়ি গিয়েই মনে হচ্ছে চিকেন মাটন খেতে হবে। তো 50% অফ চলে, ওটা 10,000 টাকা দাম হবে। 4499 মানে কত? 4499 দিতেই পারি 2000 টাকা দিয়ে। এই 2000 টাকা এটা স্প্ল্যানেডে 150 টাকা করে বিক্রি হয়। এই জন্য তো এইসব পাবলিক দেখে আনতে হবে। চল, ল্যাকস্টে আছে। দিল্লিতে প্রচুর ব্র্যান্ডস আছে, কলকাতাতে এত এয়ারপোর্টে এত ব্র্যান্ডস নেই, হয়তো আছে আমি দেখিনি, এটা হতে পারে। ল্যাকস্টে আছে, টমি হিলফিগার, ইউসিবি, এখানে কিছু গেমিং কাউন্টার্স আছে। দেখ তো ফ্রি না এমনি টাইম পাসের জন্য। তুই তো মানুষের মন নিয়ে ভালো খেলতে পারিস। দেখি ধর তো। আজ খেলে নে, কিছুদিন পর কারোর সাথে খেলবি। ও আচ্ছা, पैसा देना पड़ेगा। पैसा स्कैन করে তারপরে খেলতে পারবে। सब पैसों का ही खेलेगा ये। देखो ये हम लोगों का प्लान है। प्राइसेस आर हेवी। पर स्वीट 150 रुपीस। এটা বেশ ভালো লাগছে দেখতে। এটা হালদিরামের একটা প্রিমিয়াম স্টোর দিল্লি এয়ারপোর্টে। টু মাচ প্রিমিয়াম অ্যান্ড দেয়ার রেটস আর অলসো প্রিমিয়াম। মানে এটার একটা ছোট্ট বাইট, এটার দাম 770 টাকা। ভেরি প্রিমিয়াম। মানে এটাও দেখছিলাম, এটা একটা, এটার দাম মোটামুটি ভালোই দাম আছে, 900 টাকা। এখানে অনেক রকমের লাড্ডু আছে, প্লেন বরফি। কোন দিকে সালমা লাগবে? তোর জন্য নয়। একটা প্রেয়ার রুম আছে, দেখি কি রকম প্রেয়ার রুমটা। মেল ফিমেল দুই রকমেরই ব্যবস্থা আছে। শু র্যাক, আচ্ছা হ্যান্ড ওয়াশ ফিট করার ধোয়ার ব্যবস্থা আছে। কত সুন্দর প্রেয়ার রুমটাও, কত সুন্দর। ওয়াও, দিস ইজ নাইস। যার যেরকম করে বসে চেয়ারে বসে প্রেয়ার করার ইচ্ছা হবে প্রেয়ার করবে এভরিওয়ান। তো গাইস সাগর এখন কিনবে আমার টাকায়। এরপর থেকে কিছু কিনি, দেখি কিরকম করে। এটাই তো রকাতে আছে। কন্টিনিউ টু শপিং। থামস আপ না, কোক নেবো। এই যে কোক কোলা 100 টাকা দাম। একটু কাট করলাম, চেক আউট করলাম, প্রসিড টু পে। কোনো রকম ডিসকাউন্ট কুপন কিছু লাগছে না। প্রাইসটাও দেখে নাও। তো ঠিক আছে না, এয়ারপোর্টে আর কত সস্তা দেবে। তো আমার জন্য একটা কেন। চলো একটা পেমেন্ট করি, দুজনেই একটাতেই খাবো। মানে দুজনে আমাকে লাস্টে পেমেন্ট করি। পড়বে দেখো, দেখো ওই নিচে থেকে চলে যাবে, এই পড়ে। ওয়াও, পুশ করে এভাবে বেরোই। ভেরি হ্যাপি, ফার্স্ট টাইম কিছু এয়ারপোর্ট থেকে কিছু তো কিনলাম, কিন্তু কেউ বলতে পারবে না এয়ারপোর্ট থেকে কিছু কিনিনি। আর কিছু বলার নেই। চিল্ড একদম, মানে হাতে ধরা যাচ্ছে না, এত ঠান্ডা। ঠিক আছে, বাচ্চাটা দেখছে খাবে বলে। আচ্ছা, কিছু তো খাচ্ছি। মানে তুই তো বলতে পারবি যে তোর বন্ধুদেরকে যে আমার দাদা আমাকে এয়ারপোর্ট থেকে খাইয়েছে। ওটা থেকে চিপস হোক, ছোলে ভাটুরে হোক, যাই হোক খাওয়াচ্ছি। তো 1 টাকা খরচা হয়নি ওর পকেটে, মানে পার্সে পয়সাও নেই এখনো পর্যন্ত, সেটা আলাদা কথা। ওরকম কুত্তাদের মতো খাচ্ছিস কেন? ফাইনালি এখন 4:30 বাজে, আমরা কলকাতা এয়ারপোর্টে রিচ করে গেছি। তো চলো ব্লগটা এখানেই শেষ।
বেল আইকনটা টিপে দিও, তাহলে নতুন নতুন ভিডিও তাড়াতাড়ি পেয়ে যাবে। আর নতুন কিছু যদি ব্লগ থেকে শিখতে পারলে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরকম করেই দ্য বিয়ন্ড মংকে ফলো করো, আরও নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসবো। বাই।